আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন। বিজয়ের বেশে খুব দ্রুত দেশে ফিরছেন তারেক রহমান। 10-12 বছর যাবত বাংলাদেশের কোন ভোটার, কোন মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে না। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তারেক রহমান বাংলাদেশে চলে এসেছে এবং চলে আসতেছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আপনারা দেখতে পারবেন জাহিরটা কি আন্দোলন এবং গণঅভ্যুত্থান নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে খুবই চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। খুব দ্রুত দেশে ফিরছেন তারেক রহমান। সূত্রের খবর, গোপালগঞ্জের ছাত্রলীগ নেতার মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। গত 10-12 বছর যাবত বাংলাদেশের কোন ভোটার, কোন মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে না। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমাদের স্লোগান হোক। গোপালগঞ্জের আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 27 আগস্ট গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া এই আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, 2014 সালের 21 ডিসেম্বর গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ও দলটির সহসভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মানহানি মামলা করেন। দীর্ঘ 9 বছর বিচার কার্য চলার পর মঙ্গলবার এই মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেয় আদালত। গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার উঝা এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ এনে গোপালগঞ্জের আদালতে একটি মামলা করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। দীর্ঘদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচার কার্য চলমান ছিল। আজ মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। আমার এজেন্ডা হচ্ছে, আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক পরদিনই আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন। এরপর প্রায় 1 মাসের উপর সময় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারেক জিয়া সাহেব তিনি ফিরলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না, অথবা তিনি কি দেশে আসলে গ্রেপ্তার হবেন? তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো আসলে কি অবস্থায় আছে? কবে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া? অপরদিকে রাজনীতির মাঠে তারেক জিয়ার অনুপস্থিতি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা বলেন, মিডিয়া কভারেজটার একটা বড় সিংহভাগ পাচ্ছে জামাতও তাদের রাজনীতিকে গোছানোর জন্য আমাদের একদম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সাথে শুরু করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপির নেতাকর্মীদের একটা মনে চিন্তা যে আমাদের নেতা আসলে কেন আসে না? কারণ তারেক জিয়া দেশে পা দেওয়ার পরে বিএনপির যে এনার্জেটিক বা ধরেন একজন গ্রামের পর্যায়ের একজন কর্মী, তার যে একটা ধরেন সাহস তৈরি হবে, অথবা ঝিমিয়ে পড়া যে নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু প্রাণের একটা সঞ্চার হবে। আর এই বিষয়টার জন্য তারেক জিয়ার দেশে আসা খুবই জরুরি। তো অবশেষে আমি প্রথমে তারেক জিয়া সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমরা বাংলাদেশে বরাবরই দেখি যে ধরেন কোনো একটা সরকার ক্ষমতা থেকে পড়লে, যেমন এই মুহূর্তে শেখ হাসিনার নামে প্রায় 100-এর উপরে মামলা, বেগম খালেদা জিয়ার নামে প্রচুর মামলা ছিল, তারেক জিয়া সাহেবের নামে প্রচুর মামলা আছে। তো যখন ক্ষমতায় আসলো, মানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা সরে গেল, ডক্টর ইউনূসেরও কিছু মামলা সরে গেল, কিছু মামলা তিনি অটোমেটিক সরাইতে চাচ্ছেন না, আইনিভাবেই তিনি ডিল করতে চাচ্ছেন। তো তারেক জিয়াও এই যে ধরেন আইনের বিশেষ সুবিধা নিয়ে তার মামলাগুলো থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আইনের মাধ্যমেই তার মামলাগুলোকে মানে লড়া হবে, এরপর তিনি বাংলাদেশে যাবেন। তবে খুব শীঘ্রই তিনি ফিরছেন। আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার আপনার কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চাচ্ছেন। তার আইনজীবীরা বলছেন যে দেশে ফিরতে চাচ্ছেন তারেক জিয়া, আর মামলা হতে মুক্ত হতে দেশে ফিরে তাকে প্রথমে যেতে হবে আদালতে, আর ন্যায় বিচারের স্বার্থে আদালত নিশ্চয়ই বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।
গত 16 বছর যাবৎ লন্ডনে যে ভিসাতে তিনি এই মুহূর্তে আছেন সেটা হচ্ছে পলিটিক্যাল কি বলা যায় আশ্রয়, মানে রাজনৈতিক আশ্রয়ের যেই ভিসাটা। তো 16 বছর পরে সেই 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধাগ্রস্ত মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো। তবে তার যিনি আইনজীবী আছেন ব্যারিস্টার কায়সার, তিনি বলছেন বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণ করে মামলা থেকে আমরা মুক্ত করব, তারপরেই নির্দোষ ব্যক্তি হিসাবেই বাংলাদেশে আসতে চান তারেক রহমান। তারেক রহমানের পাসপোর্টও এই মুহূর্তে কিছুটা ঝামেলা আছে, কারণ তার পাসপোর্টটা নবায়ন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি এবং তার দলের যে আইনজীবীরা আছেন তারা মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়েও আপনার আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে। তো বলা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকে তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে, আর দেশে এসেই তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। সেখান থেকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তিনি আপনার তার যে মামলাগুলো আছে সেগুলোকে শেষ করবেন। পরিকল্পনা সুন্দর। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপটে এগুলো হয়। আবার ডক্টর ইউনূস সাহেব দেখেন, এই যে বিশেষ সুবিধায় তিনি তার সবগুলো মামলা খালাস করতে দেননি। তিনি বলেছেন আমি এটা নিয়ে আইনিভাবে লড়বো। এতদিন আদালত পক্ষপাত দুষ্ট ছিল, ইনভেস্টিগেশন রিপোর্ট যারা তৈরি করতো প্রশাসন পক্ষপাত দুষ্ট ছিল, যার কারণে সরকার যারা অপছন্দ করতো তার বিরুদ্ধে পুরো সিস্টেম কাজ করতো। এখন যেহেতু একটা নিরপেক্ষ অবস্থান তৈরি হচ্ছে, সো এই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব মনে করছেন বা ডক্টর ইউনূসও মনে করছেন যে ইয়েস, আমরা আইনের মাধ্যমেই প্রমাণ করবো যে আমরা নির্দোষ। তো এই সময়টা কতদিন লাগবে? বড় জোর 1 মাস। 1 মাসের মধ্যেই এই কাজগুলো হয়ে যাবে, আর আগামী 1 মাস পরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জনাব তারেক রহমান। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলে জানিয়েছেন নেতারা। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সবশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। দল ও সাধারণ মানুষের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত, বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে এখানে, এগুলো হতে হবে। এবং স্বাভাবিকভাবে ওনার ফিরে আসার দিকে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের, ওনার সবাই সেই অপেক্ষায় আছে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে, এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবে আমি বিশ্বাস করি, এবং জনগণ তাকে আস্থা আসে সেটা দেবে। তিনি আমাদের দলের হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে। একটা খুবই ডিস্টার্বিং গণপিটুনির ঘটনা ঘটেছে খুলনায়। হিন্দু সম্প্রদায়ের একজন কিশোর, তার অবশ্য বয়স নিয়ে কনফিউশন আছে, তার বয়স 15 না 22, হোয়াট এভার ইট ইজ, কিশোর হোক বা প্রাপ্তবয়স্ক কেউ হোক না কেন, তাকে পুলিশ স্টেশনে, যেখানে পুলিশ সেনাবাহিনী ছিল আরো অনেকে ছিলেন, তাদের মাঝখান থেকে একটা মব ভয়ঙ্কর গণপিটুনি দেয়, এবং তাতে তার মৃত্যু হয়েছে বা হয়নি এই ধরনের একটা কনফিউশন আছে। জানা যাচ্ছে মৃত্যু হয়নি, বা কেউ কেউ বলছেন হয়েছে। আমরা সরিয়ে রাখি, মৃত্যু হয়েছে বা হয়নি সেটা আলোচনার বিষয় না, বিষয় হচ্ছে গণপিটুনি নিয়ে এবং বর্তমান বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটা নিয়ে। আমরা খেয়াল করবো, মানে এই ঘটনার বর্ণনাটা এভাবে এসছে যে, মানে যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইসলাম সম্পর্কে তার কটূক্তি আছে, এবং পরবর্তীতে পুলিশ স্টেশনে তার মোবাইল চেক করে সেটা সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন সেখানে থাকা মানুষজন, এবং তারা চেয়েছেন প্রচলিত আইনে তাকে বিচার করার জন্য। কিন্তু সেখানে মব এসে উপস্থিত হয় এবং তারা নিজের হাতে বিচার করতে চান, এবং তারা তার মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে এরকম দাবি জানান। এটাই হচ্ছে তাদের বিচার। সেখানে ভার্সিটির এবং আমাদের যে স্টুডেন্ট মুভমেন্টে যারা আছে তাদের প্রতিনিধিরা ছিলেন, তারা মবকে শান্ত করার চেষ্টা করে, সেনাবাহিনী ছিল শান্ত করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন না, এবং এই মব এসে এই ঘটনাটা ঘটায়। কয়েকটা দিক আছে, মানে আমি ঠিক এই স্পেসিফিক ঘটনাটার কথা বা কি বিষয়ে ঘটনাটা ঘটেছে সেটা আসছি না।
ধর্ম সম্পর্কে কটূক্তি করা অনেক সেন্সিটিভ ইস্যু, কিন্তু এই দেশে আমাদের একটু পেছনে যদি যাই, দীর্ঘদিন আমি আমার এই চ্যানেলে কথা বলেছি, দীর্ঘদিন কলাম লিখেছি, মানে আমাদের সোসাইটিতে মব জাস্টিসের কিন্তু এক ধরনের একটা এক্সিস্টেন্স প্রিভিয়াসলি ছিল, এখন এটা বেড়েছে এই অভ্যুত্থানের পর, কিন্তু এটা আগেই ছিল মানে আমরা মনে করতাম কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা অপরাধী নিশ্চিত হতে পারি তাহলে তাকে মেরে ফেলা যায়। বহু সময় ডাকাত ধরতে পেরেছি, চোর ধরতে পেরেছি, এমনকি ছিচকে চোর মসজিদের জুতো স্যান্ডেল চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এই ধরনের মানুষকে আমরা ধরে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছি। অনেক ইতিহাস আছে, গরু চোর ধরতে পেরেছি, মানে আমরা চোর ডাকাত ধরতে পারলেও আমরা মনে করি তাকে মেরে ফেলা যায়। অনেকগুলো যদি কিন্তু আছে, অনেকগুলো প্রশ্ন আছে, মানে চুরি ডাকাতির শাস্তি কি মৃত্যুদণ্ড? উত্তর হচ্ছে না, কিন্তু আমরা মেরে ফেলছি তাকে এবং আমরা মনে করছি তাকে মেরে ফেলা যাবে। আর মৃত্যুদণ্ড যদি কোনো অপরাধের শাস্তি হয়ে থাকে, তেমন শাস্তির জন্য আমরা কাউকে মেরে ফেলতে পারি না, ফুল স্টপ। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে সোসাইটিতে আমাদের এই ধরনের একটা অ্যাকসেপ্টেন্স আমাদের আছে, এটা আছে বলেই আমাদের রাষ্ট্র, এখানে সরকার বলছি না, বাংলাদেশে যখন প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় সেটা বিএনপির আমলে শুরু হয়েছিল। বিএনপির অনেক পাপের মধ্যে ওই সময়কার এটাই সবচেয়ে বড় পাপ ছিল বলে আমি মনে করি। পরে সেটা কন্টিনিউড হয়েছে এবং যতদিন পর্যন্ত এটা বিভিন্ন অপরাধীকে হত্যা করা হয়েছে ততদিন পর্যন্ত মানুষ এটাকে বাহবা দিয়েছেন, মিষ্টি খাওয়াখাওয়ি করেছেন। এডুকেটেড মানুষদের কথা বলছি, যারা কিছু বোঝেন, কিছু সচেতন, যারা রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা রাখেন, তারাও করেছেন। তো আমরা এই ধরনের জাস্টিসে বিশ্বাসী আছি। কেউ কেউ বলি যে এদের তো বিচার নাই, বিচার বিভাগ ঠিক মতো কাজ করে না, জামিনে চলে আসবে, সুতরাং পিটিয়ে মেরে ফেলাই আমাদের এক ধরনের সমাধান। কখনো কখনো যদি ভুলভাল হয়, কখনো কখনো যদি এটা দাঁড়ায় যে আমরা নিরপরাধ কাউকে মেরে ফেলেছি, তখন কিছু কথাবার্তা হয়, কিছু অনুতাপ হয়। কয়েক বছর আগে ঢাকাতেই তসলিমা নামে একজন নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এই অভিযোগে যে তিনি ছেলে ধরা, তাকেও শিক্ষকদের কাস্টাডি থেকে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। পরে জানা গেল না, তিনি একটু মানসিক ভারসাম্যহীন, স্ট্রেস ছিলেন ডিভোর্সের পর, সেটার এক ধরনের বহিঃপ্রকাশ হিসেবে তিনি অসংলগ্ন কথা বলছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 10-12 বছর আগে আমিনবাজারে শবে বরাতের রাতে 6 জন তরুণকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ডাকাত সন্দেহে। ডাকাত হলে আমাদের আসলে সমস্যা ছিল না, কিন্তু আমরা যখন জানলাম ওরা ডাকাত ছিল না, তখন আবার আমাদের একটু লাগলো এবং আমরা মনে করলাম এটা ঠিক না, করা ঠিক হয়নি। এই বাংলাদেশ, আমি বারবার বলছি যে বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশে কোনো একটা অভিযোগে, কোনোভাবে, কোনো ক্রমে এই ধরনের পিটিয়ে মানুষ মেরে ফেলার চর্চা হতে পারে না। এগুলো হয় কারণ যে আমাদের রাষ্ট্রেরও এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। রাষ্ট্র বলছি কারণ শুধু সরকার না, জনগণও মনে করে এটা ঠিক আছে। আমরা কি জানি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো একটা পিটিয়ে মারার ঘটনায়, পিটিয়ে মানুষ মেরে ফেলার ঘটনায় বিচার হয়েছে বা বিচারের প্রসেস চলছে? আমার জানা মতো একটা, তসলিমার ঘটনাটায়, আর কোনোটায় না। অথচ যেখানে ভয়ঙ্কর কোনো ডাকাতকে ধরে যদি পিটিয়ে মেরে ফেলা হয়, সেটারও একটা মামলা হওয়া উচিত, ক্রিমিনাল কেস হওয়া উচিত এবং সেটা মনিটর করে তাদের বিচার করা উচিত, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের, অ্যাটলিস্ট যাদেরকে ট্রেস করা যায় তাদেরকে। আর এই মুহূর্তের বাংলাদেশে আমরা যত বেশি সব মব জাস্টিসের দিকে যাব, তত বেশি একটা টেকনিক্যাল সমস্যাও আছে। আমি মূল জায়গাটা এটা, কিন্তু আরেকটা এই মুহূর্তের একটা ইনস্ট্যান্ট প্রবলেম আছে। আমরা খুবই ফোকাসের মধ্যে আছি। আমাদের সমাজে আগেও পিটিয়ে মানুষ মেরে ফেলা হয়েছে, কিন্তু এই ঘটনাটা যদি চিন্তা করি, একটা ধর্মীয় ইস্যু, একজন হিন্দু মানুষকে পেটানো হয়েছে, ধরে নিলাম তিনি তর্কের খাতিরে, উনি মারা যাননি, বেঁচে আছেন, তারপরও তাকে এভাবে একটা মব জাস্টিস, এবং তারা মনে করছেন যে এটাই তার শাস্তি, তাকে মেরে ফেলাই তার শাস্তি। ফলে এই যে বাংলাদেশ সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা ভারতের আছে, ওটা না হালে পানি পায়। ফলে যারা করছেন তারা কোনো কাউকে দিয়ে মোটিভেটেড হয়ে নাও করে থাকতে পারেন, তারা তাদের আবেগ, তাদের মনে হয়েছে বলে করছেন। আবার উল্টো, এটা ভারত বা কোনো না কোনো রাষ্ট্র এই ধরনের চক্রান্তের মধ্যেও জনগণকে উস্কে দিতে পারে, ওদের মধ্যে লোক ঢুকিয়ে, কারণ এটা দিনের শেষে আমাদের জনগণ আমাদের সরকারের বিপক্ষে যায় এবং ভারতের ন্যারেটিভকে এস্টাবলিশ করে। এই যে দেখো, আমরা বলেছিলাম না, ভারত বলবে এই যে দেখো এখানে ইসলামিস্ট জঙ্গিরা সব দখল করে ফেলেছে, দেখো এখানে ধর্ম নিয়ে মন্তব্যের কারণে পিটিয়ে মানুষ মেরে ফেলাচ্ছে এবং হিন্দুকে মেরে ফেলা হচ্ছে। আমরা খুব সতর্ক থাকবো, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা একটা বিজয় অর্জন করেছি ছেলে মানুষই করে, ছেলে খেলা করে, যাতে এটাকে হাতছাড়া না করি। বাংলাদেশে এখন বিচার ব্যবস্থা সঠিক হয়ে উঠবে, কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। যদি কারো বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ থাকে, সেটা নিয়ে প্রপার সিস্টেমে তার বিচার আমরা নিশ্চিত করতে চাইব। একটা রাষ্ট্র যদি বিচার করতে না পারে, একটা রাষ্ট্রের হাতে যদি বিচারের ক্ষমতা না থাকে, তাহলে ওটা রাষ্ট্র না। মব হিসেবে যদি আমরা যা করে ফেলাকে সঠিক বলে মনে করি, তাহলে এটা মগের মুল্লুক। এবং ধরুন, তাহলে তো বিজেপিও ভালো কাজ করছে। মুসলমানের ঘরে গরুর মাংস পাওয়া গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলবো, তারাও তো ভুল কিছু করেনি। যে আমরা আজকে বসে স্ট্রংলি ক্রিটিসাইজ করি, ও মনে করছে তার বিবেচনায়, আমি দুটো ঘটনা তুলনা করছি না, তারা মনে করছে ও তার ধর্মবিরোধী, তার ধর্মের প্রতি তাচ্ছিল্য করেছে, সেটা বিজেপির যারা নেতাকর্মী আছে তারা মনে করছে, সেটা শাস্তি তারা এভাবে দিচ্ছে। আমরা এটা দেখতে চাই না, আমাদের দেশে এটা হতে হবে, এটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি না। আর শুধু এই ইস্যুতে না, যে কোনো ইস্যুতে, ওই যে বলছি গণপিটুনিগুলো, এই মব তৈরি করে এই লিঞ্চিং গুলো হতে পারে কারণ আমাদের সোসাইটিতে এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। আমরা অনেক শিক্ষিত সচেতন মানুষও মনে করি
এটা করা যায়, এটা ভয়ঙ্কর চর্চা। এবং আমি দেখতে চাই এখন থেকে ভবিষ্যতে এই পিটিয়ে মেরে ফেলা বা মেরে না ফেললেও গণপিটুনি যারা দেবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র, যারা দেবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করবে, সেই মামলা ইনভেস্টিগেশন হবে এবং সিরিয়াসলি সেই মামলা প্রসিড করবে। এই সমাজে মেসেজ দিতে হবে পিটিয়ে মানুষ মেরে ফেলা বা না ফেলা, পেটানো, গণপিটুনি দেওয়া একটা মারাত্মক অপরাধ। আমাদের স্টেট যদি সেটা বন্ধ করতে না পারে তাহলে এটা স্টেটের এক্সিস্টেন্সকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।